নেপালের রাজনীতিতে নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার বালেন্দ্র শাহ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবে সাড়া। তেহরানের আগ্রাসন বন্ধ ও ক্ষতিপূরণের শর্ত। ইরানের জ্বালানি স্থাপনায় 10 দিন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত। দুবাইয়ে আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন। অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় নারেলের আঘাত। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা। রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারভে পাল্টা হামলা। হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের ইস্পাহান ও খার্ভ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। যেদিকেই চোখ যায় শুধুই ধ্বংসচিহ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে কাফর কাশেম, হাইফা, গানি, তিকভা সহ বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যানবাহনে আগুন ধরে যায়। ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে ইরানের সেনা সদর দফতর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে পশ্চিম তীরেও। ইরানের ইস্পাহানের একটি অপটিক্স ইন্ডাস্ট্রিজের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে খার্ভ অঞ্চলেও। আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ও সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া নিরুপায় ইরানের কাছে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইরানের কাছে স্থায়ীভাবে পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগের এবং নতুন পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। আমরা দেখব তারা তা করতে চায় কিনা। যদি না চায়, আমরা তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দেব। আমরা অবিরাম তাদের উপর হামলা চালিয়ে যাব। তারা এ বিষয়ে কিছুই করতে পারবে না। চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তি আলোচনায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে ইরান যুক্তরাষ্ট্রের 10টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের এই পদক্ষেপকে উপহার ও ভালো ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং এতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উইটকফ। এদিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরো 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। দখলদারদের হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় একদিকে চলছে ইসরায়েলের বোমাবর্ষণ, অন্যদিকে বৈরী রূপ নিয়েছে প্রকৃতি। রাতভর বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজা সিটি ও খান ইউনিসের বাস্তুচ্যুত শিবিরগুলোতে। তীব্র বাতাসে ভেঙে পড়েছে কাপড়ের তৈরি তাঁবুগুলো। শত শত বাস্তুচ্যুত পরিবার ভেজা মেঝে, পানিতে ডুবে থাকা বিছানা আর ভেঙে পড়া তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছে। ভাঙা অবকাঠামোর কারণে রাস্তাঘাটের পয়ঃবর্জ্য ঢুকে পড়ছে তাঁবুগুলোতে, বাড়িয়ে দিচ্ছে অসুস্থতার ঝুঁকি। আমাদের কোনো সুরক্ষা নেই। বজ্রসহ বৃষ্টি হচ্ছে, আর আমরা যতই প্রস্তুত থাকি না কেন, এটি শুধুই একটি তাঁবু। আমি আমার কন্যাদের সঙ্গে তাঁবুতে থাকতাম এবং এটি আমাদের উপর 5 বার ধসে গিয়েছে। এটি নর্দমা। যেমনটি আপনি জানেন, গাজায় কোনো অবকাঠামো নেই।
এর মধ্যেই গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা ও পশ্চিম তীরে দখলদারদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে উপত্যকা জুড়ে তীব্র হয়েছে খাবার পানির সংকট। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী উপত্যকার বহু এলাকায় এখন পানির একমাত্র উৎস পানি বহনকারী ট্রাক। খালি পাত্র হাতে এসব ট্রাকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে গাজা সিটির প্রায় 70% পানি সরবরাহ অবকাঠামো অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিষদের বিস্তারিত পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। পরিষদের মহাপরিচালক নিকোলাই মালদেনোভের প্রস্তাবে 8 মাসে ধাপে ধাপে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই প্রক্রিয়ায় অস্ত্র সমর্পণের বিনিময়ে ইসরায়েল গাজায় পুনর্গঠনের উপকরণ প্রবেশ, মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দেবে। সেই সঙ্গে প্রশাসন একটি জাতীয় কমিটির হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মালদেনোভ জানান, নিরস্ত্রীকরণ ও সেনা প্রত্যাহার সমান্তরালে এগোবে। 16 থেকে 60 দিনের মধ্যে ভারী অস্ত্র সরানো হবে এবং 90 দিনের মধ্যে টানেল নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 3 মাস পর শর্ত পূরণ হলে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার সীমানায় সরে যাবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটো কোনো সাহায্যই করেনি বলে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। এ সময় তিনি ওয়াশিংটনের জন্য মোতায়েন করা ব্রিটিশ যুদ্ধজাহাজকে খেলনা বলে তুচ্ছ করেন। তবে ভিন্ন সুরে কথা বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর থেকেই ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে বারবার সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণে সহায়তা চাওয়া হলেও স্পষ্ট অনীহা দেখায় ইউরোপের দেশগুলো। সাফ জানিয়ে দেয় তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই এ যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ক্ষোভ ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো ধরনের সাহায্যই করেনি ন্যাটো। এই সময় ব্রিটিশ সামরিক সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মার্কিন রণতরীর তুলনায় খেলনা। এমনকি ভবিষ্যতে সহায়তার প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে বলেন, ন্যাটোর সাহায্য আর যুক্তরাষ্ট্রের দরকার নেই। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। ন্যাটোর যখনই সাহায্য প্রয়োজন হয়েছে আমরা ছিলাম। আমরা ইউরোপকে রাশিয়া থেকে রক্ষা করতে সবসময় প্রস্তুত, কিন্তু তারা আমাদের রক্ষা করতে এগিয়ে আসে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার দাবি, ট্রাম্পের চাপেই ন্যাটো দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে এবং জোট এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। 2025 সালের রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো সব সদস্য দেশ জিডিপির 2% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণ করেছে, যা রুটের মতে ট্রাম্প প্রশাসনের বড় অর্জন। মার্কিন সেনাদের রুখতে 10 লাখের বেশি সেনা প্রস্তুত করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসিতে যোগ দিতে তরুণদের ঢল নেমেছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের প্রতিরক্ষাকে জনযুদ্ধে রূপ দিতে চাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার মানতে নারাজ ইরানের প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সেনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে প্রস্তুতি নিয়েছে তেহরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন ঘোষণার পরে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হচ্ছে। বার্তা সংস্থাটি আরও জানায়, দেশটির হাজার হাজার তরুণ বাসিজ, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং সেনাবাহিনীর সদর দফতরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী খোলা বা বন্ধ, উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত রয়েছে। ইরানের প্রাচুর্যের মধ্যে ইসরায়েলে দেখা দিয়েছে সংকট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াই সহ একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে অতিরিক্ত সেনার প্রয়োজনের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষায়, নতুন প্রতিরক্ষা জোন তৈরি করতে বাড়তি সেনা অপরিহার্য, যা সরাসরি জনবল সংকটের ইঙ্গিত দেয়। একদিকে জনবল ও প্রতিরোধে প্রস্তুত ইরান, অন্যদিকে বহুমুখী যুদ্ধচাপে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘস্থায়ী প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে টিকে থাকতে কৌশল ও সম্পদ পুনর্বিন্যাস করতে হচ্ছে। ইরান যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত।
ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে একজন ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলার দাবি করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। ইরানের পাশাপাশি ইসরায়েলের নিশানায় লেবানন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের অজুহাতে দেশটির সেতু, সড়ক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এছাড়া নতুন শুরু হওয়া অভিযানে প্রায় 30 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর নাহারিয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আবাসিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনাবাহিনী যানবাহন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট 40টি রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ, যার মধ্যে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দফতর এবং সেনাবাহিনীর উত্তর কমান্ড সদর দফতরও রয়েছে। এর মধ্যে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে লিটারানি নদী থেকে জাহরানি নদীর উত্তরে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা বাফার জোন ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে 2 সপ্তাহে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অনেককে রাস্তা, যানবাহন বা খোলা জায়গায় রাত কাটাতে হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানো অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা। সূত্রটি জানায়, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অপারেশনাল ও রাজনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করতে কাজ করছে তেল আবিব। হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয়েছে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসন বলছে সাংস্কৃতিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত উস্কে দিচ্ছে পুরানো বিতর্ক, যা মার্কিন সমাজে তৈরি করতে পারে বিভাজন। ইতিহাস ও সংস্কৃতি চিত্রায়নের নতুন লক্ষ্যে ট্রাম্প প্রশাসন এ প্রচেষ্টার অংশ হিসেবে হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসনের দাবি, এ পদক্ষেপ মার্কিন ঐতিহ্য ও পরিচয় পুনরুদ্ধারের অংশ। এক চিঠিতে ট্রাম্প জানান, ভাস্কর্যটি হোয়াইট হাউস ক্যাম্পাসের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের উত্তর পাশে স্থাপন করা হয়েছে। একটি ইতালীয় আমেরিকান সংগঠন প্রতিকৃতিটি উপহার দিয়েছে সরকারকে, যার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প। তবে সিদ্ধান্ত নতুন করে উস্কে দিচ্ছে পুরনো বিতর্ক। 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যুক্তরাষ্ট্র জুড়ে কলম্বাসের একাধিক মূর্তি অপসারণ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কলম্বাসকে নায়ক হিসেবে তুলে ধরা হলেও তার উপনিবেশবাদী সহিংসতা ও আদিবাসীদের প্রতি নিষ্ঠুরতা আড়াল করা হয়। সমালোচকরা বলছেন, দাসপ্রথা ও বর্ণবাদের ইতিহাস ঘিরে যেসব প্রদর্শনী ও প্রতীকী সরানো হয়েছিল, সেগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে কনফেডারেল জেনারেল আলবার্ট পাইকের ভাস্কর্য পুনর্স্থাপন এবং দাসপ্রথার সমর্থক সিজার রডনির ভাস্কর্য আবারও প্রদর্শনের পরিকল্পনা। উপযুক্ত কর্মপরিবেশ ও বেতন ভাতার দাবিতে সংবাদকর্মীদের একদিনের কর্মবিরতিতে প্রচার বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এবিসি নিউজের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পুরো একদিন সম্প্রচারহীন থাকায় ব্যাপক আর্থিক ক্ষতি ও সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। প্রায় 4,500 কর্মী নিয়ে চলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি নিউজ। দীর্ঘদিন কর্মদক্ষতায় অস্ট্রেলিয়ানদের দরজায় খবর পৌঁছে দেওয়া সংস্থাটি এবার নেতিবাচক খবরের শিরোনামে পরিণত হয়েছে। যথোপযুক্ত বেতন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে সংস্থাটির শত শত কর্মী বুধবার থেকে একদিনের ধর্মঘট করেছেন। সংস্থাটিতে গত 20 বছরের মধ্যে এটি প্রথম কর্মবিরতি। ধর্মঘটের কারণে সরকারি সম্প্রচার সংস্থার সরাসরি সংবাদ পরিবেশনা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। কর্মবিরতি শুরু হলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসির অনুষ্ঠান সম্প্রচারে সরিয়ে নেওয়া হয়। 24 ঘন্টার এই ধর্মঘটের সময় টিভি ও রেডিওর প্রধান অনুষ্ঠানগুলোর পরিবর্তে অনুষ্ঠান পুনঃপ্রচারের কথা ছিল। তাদের দাবি দেওয়া সহসাই আদায় হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।
সংবাদকর্মী ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাস ধরে বেতন ও বোনাস বৃদ্ধি, কর্মক্ষেত্রের অস্থিরতা নিয়ে আলোচনা ভেস্তে গেলে এই ধর্মঘট শুরু হয়। কর্মীদের দাবি, গত 3 বছরে অস্ট্রেলিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাল মিলিয়ে বাড়েনি তাদের সম্মানী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। অস্থায়ী চাকরি ও নিম্ন বেতনের কারণে বিগত কয়েক বছরে অনেকেই এবিসি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। বেতন ভাতা বৃদ্ধি, স্থায়ী চাকরি, উন্নত কর্মপরিবেশ ও সংবাদ প্রচারের স্বাধীনতা নিশ্চিত না হলে আগামী বাজেট ঘোষণার মৌসুমে সপ্তাহব্যাপী কর্মবিরতির ঘোষণা আসে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।